সবাইকে মাইক্রোকন্ট্রোলার বেসিক টিউটোরিয়াল পার্ট 2 তে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোকন্ট্রোলারের জন্য 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই সার্কিট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে তা হচ্ছে অন্যান্য ইলেকট্রনিক আইসি চিপের মতো মাইক্রোকন্ট্রোলারের জন্যও ডিসি বায়াসিং ভোল্টেজ প্রদান করতে হয়। জনপ্রিয় প্রায় সকল মাইক্রোকন্ট্রোলার 5 ভোল্টে ভালো কাজ করে, তাই আমাদের একটা 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করা আবশ্যক। আমাদেরকে 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে। এখানে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বিষয়টা আমাদের একটু জানা দরকার, আসলে ব্যাপারটা কি। 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই বলতে আমরা বুঝি যে ডিসি লেভেলে 5 ভোল্ট। তো আমরা এমন একটা সার্কিট তৈরি করব যেটাতে আমরা ইনপুটে 5 ভোল্টের থেকে একটু বেশি সাপ্লাই দিব এবং আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত 5 ভোল্ট আমরা আউটপুটে পাব। এ ধরনের একটা সার্কিটকে আমরা বলতে পারি যে রেগুলেটেড 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এখানে আমরা স্ক্রিনে একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে সার্কিট ডায়াগ্রামটা ব্যবহার করে আমরা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে এই সার্কিট ডায়াগ্রামে কি কি পার্ট রয়েছে। আমরা প্রথমেই একটু জেনে নিই যে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা তৈরি করার জন্য কি কি উপকরণ আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখানে আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে তা হচ্ছে একটি ট্রান্সফরমার, যেটা হবে 230 ভোল্ট ইনপুটে নিবে এবং আউটপুটে দিবে 9 ভোল্ট, অথবা আমরা আউটপুটে মানে 230:12 ভোল্ট এর ট্রান্সফরমারও ব্যবহার করতে পারি। এবং আমাদের 4টি রেকটিফায়ার ডায়োড লাগবে। আমরা জানি যে রেকটিফায়ার ডায়োড কি কাজে ব্যবহার করা হয়। রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে আমরা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারি। এবং আমাদের একটি ভোল্টেজ রেগুলেটর আইসি লাগবে, যার নাম্বার হচ্ছে LM7805। এবং সার্কিট থেকে প্রয়োজনীয় ডিসি লেভেলের আউটপুট পাওয়ার জন্য এবং পালসেটিং ডিসি সিগন্যালকে পিওর ডিসি সিগন্যালে পরিণত করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 470 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগবে এবং দুইটি ক্যাপাসিটর লাগবে 0.1 মাইক্রোফ্যারাডের। এখন আমরা পুনরায় সার্কিট ডায়াগ্রামে ফিরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই ট্রান্সফরমারটি এখানে রয়েছে, যে ট্রান্সফরমারটি আমরা ব্যবহার করতে পারি ইনপুটে 230 ভোল্ট আমরা ইনপুটে দিব এবং আউটপুটে আমরা 12 ভোল্ট অথবা 9 ভোল্ট পাবো। আমরা কি এখন বলতে পারি যে আমাদের আউটপুটে যে 9 ভোল্ট বা 12 ভোল্ট পাবো এই ভোল্টেজটা কি ডিসি নাকি এসি? অবশ্যই আমাদের এই ট্রান্সফরমারের আউটপুটের যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা থাকবে এসি, কারণ আমরা ইনপুটে সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি এবং সেটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের আউটপুটে পাচ্ছি হচ্ছে এসি, কারণ এখানে আমরা এখনো পর্যন্ত রেকটিফাই করিনি। এরপরে আমাদের একটা ফিউজ দিয়ে আমাদের রেকটিফায়ার সার্কিটে নিয়ে আসা হচ্ছে। রেকটিফায়ার সার্কিটটা আমাদের কি দিয়ে গঠিত? রেকটিফায়ার সার্কিটের মধ্যে মোট 4টি ডায়োড রয়েছে, রেকটিফায়ার ডায়োড রয়েছে। যে 4টি রেকটিফায়ার ডায়োড আমরা ব্রিজ সংযোগে সংযুক্ত করেছি। ব্রিজ সংযোগে আমরা কিভাবে সংযুক্ত করব? আমরা জানি যে একটা রেকটিফায়ার ডায়োডের দুইটা প্রান্ত থাকে, অর্থাৎ একটা রেকটিফায়ার ডায়োড মানে একটা পিএন জাংশন। তো পিএন জাংশনের
আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর যেদিকে থাকে সেই দিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেদিকে শুধুমাত্র একটা রেখা টানা আছে সেটা হচ্ছে আমাদের এন টাইপ, সেই দিকে আছে এন টাইপ ম্যাটেরিয়াল থাকে, এবং যেদিকে বড় সেই সাইডটাতে পি টাইপ ম্যাটেরিয়াল থাকে। তো আমরা এসি সাপ্লাইটা দিব হচ্ছে আমাদের এখানে মোট 4টা প্রান্ত তৈরি হয়েছে, যে প্রান্তে আমাদের একই সাথে পি টাইপ এবং এন টাইপ যুক্ত হয়েছে এরকম 2টা প্রান্তে আমরা এসি সাপ্লাই দিব। অর্থাৎ আমাদের রেকটিফায়ারের যে আউটপুট, সেই রেকটিফায়ারের আউটপুট আমরা ফিউজের মাধ্যমে নিয়ে এসে আমরা যে প্রান্তে পি টাইপ এবং এন টাইপ উভয় আছে সেই প্রান্তের সাথে সংযুক্ত করব। এরকম 2টা প্রান্ত আছে যেখানে পি টাইপ এবং এন টাইপ দুইটাই আছে, এই 2টা প্রান্তে আমরা সেইটা দেখতে পাচ্ছি। এবং আমরা যেখানে শুধুমাত্র এন টাইপ যুক্ত আছে সেখান থেকে আমরা পজিটিভ আউটপুট পাব, এবং যেটাতে পি টাইপ যুক্ত আছে সেখান থেকে আমরা নেগেটিভ আউটপুট পাব। তো যার কারণে আমরা এই 2টা পিন থেকে আমরা 2টা আউটপুট নিয়ে এসে আমরা 470 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটরে সাথে যুক্ত করেছি। এই ক্যাপাসিটরের কাজ কি হচ্ছে, আমরা যদি এখানে ক্যাপাসিটর না ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কি হবে, একটা এসি সিগন্যালকে ডিসি লেভেলে নিয়ে আসবে, কিন্তু তার মধ্যে একটা পালসেটিং সিগন্যাল থেকে যাবে। আমরা জানি যে একটা ডিসি সিগন্যাল হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ লেভেল, যেখানে টাইমের সাথে কোনো ভেরিয়েশন থাকবে না, ভোল্টেজের কোনো ভেরিয়েশন থাকবে না। কিন্তু আমরা যদি এখানে ক্যাপাসিটর না ব্যবহার করি তাহলে আমাদের সিগন্যালটা ডিসি লেভেলে থাকবে, কিন্তু টাইমের সাথে একটা ভেরিয়েশন তৈরি হবে। তো আমরা ক্যাপাসিটর ব্যবহার করলে সেই ভেরিয়েশনটা দূর হয়ে যাবে এবং আমরা মোটামুটি একটা ভালো ডিসি ভোল্টেজ পাবো। এরপরে আমাদের আছে একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট, যেটা 7805 আইসি দিয়ে গঠিত। এবং আমরা এই সার্কিটে যাতে কোনো নয়েজ সিগন্যাল তৈরি না হয় সেই জন্য আমরা 2টা ক্যাপাসিটর ব্যবহার করেছি, যেটার ভ্যালু হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এইভাবে আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই প্রদান করার জন্য আমরা 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবো। যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এই বিষয়টি এখানে লেখা আছে, আমরা একটু পড়ে দেখি। সার্কিটে ব্যবহৃত ট্রান্সফরমারটি একটি সাধারণ মানের 230:9 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমার, বা এখানে 230:12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। 230:9 ভোল্ট ট্রান্সফরমার 230 ভোল্ট এসি ইনপুটে গ্রহণ করে এবং আউটপুটে 9 ভোল্ট এসি প্রদান করে, এবং 230:12 ভোল্ট ট্রান্সফরমার 230 ভোল্ট এসি ইনপুটে গ্রহণ করে এবং আউটপুটে 12 ভোল্ট এসি প্রদান করে। 4টি IN4007 ডায়োড ব্যবহার করে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট তৈরি করে রেকটিফিকেশন কার্য সম্পাদন করা হয়েছে, যার মাধ্যমে ট্রান্সফরমারের আউটপুটে 9 ভোল্ট এসিকে 9 ভোল্ট ডিসি করা হয়েছে। ব্রিজ রেকটিফায়ার সার্কিটের আউটপুটে সাধারণত পালসেটিং ডিসি পাওয়া যায়, যার মধ্যে এসির প্রভাব থাকে। তাই একটা 470 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করে পালসেটিং ডিসিকে স্মুথ ডিসি করা হয়। সার্কিট ডায়াগ্রামে প্রদর্শিত LM7805 ভোল্টেজ রেগুলেটর আইসি এবং 2টি 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করে 9 ভোল্ট বা 12 ভোল্ট ডিসিকে রেগুলেটেড 5 ভোল্টে নিয়ে আসা হয়, যা মাইক্রোকন্ট্রোলারের বায়াসিং করার জন্য উপযোগী। এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই সম্পর্কিত বিষয়। এখন
আমরা মাইক্রোকন্ট্রোলারের কিছু ইন্টারনাল কিছু বিষয় সম্পর্কে জানব, আর সেই বিষয়টি হচ্ছে মেমোরি। আমরা পার্ট 1-এ দেখেছি যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অনবোর্ড কিছু মেমোরি আছে। তো আমরা আজকে মেমোরি অর্গানাইজেশন সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে যে ব্যাপারটি বলা হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে পিআইসি সিরিজের মাইক্রোকন্ট্রোলার সমূহ ব্যবহার করা খুব ভালো সিদ্ধান্ত হতে পারে। এখন আমরা PIC 16F877 এর মেমোরি অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখি মেমোরি অর্গানাইজেশন ব্যাপারটা একটু কি। আমরা এখানে PIC 16F877 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি অর্গানাইজেশনের ব্লক ডায়াগ্রামটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা শুধুমাত্র একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে মেমোরি অর্গানাইজেশনে আরও কিছু বিষয় আছে, সেই ব্যাপারটি আমরা পরবর্তীতে দেখব। তো মেমোরি অর্গানাইজেশন এটা তিনটা ভাগে বিভক্ত। PIC 16F87 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি অর্গানাইজেশন তিনটা ভাগে বিভক্ত, যার মধ্যে একটা পার্ট হচ্ছে প্রোগ্রাম মেমোরি, আরেকটা হচ্ছে ডাটা মেমোরি এবং অপরটা হচ্ছে ইপিরোম ডাটা মেমোরি। তা আমরা প্রথমেই প্রোগ্রাম মেমোরি সম্পর্কে একটু জেনে নেই। প্রোগ্রাম মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি যা আমরা মাইক্রোকন্ট্রোলারের জন্য যে কোনো প্রোগ্রাম আমরা লিখি তা ধারণ করে রাখে। প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে মেমোরি লোকেশন নির্বাচিত করে সেখানে প্রোগ্রামের ডাটাসমূহ একের পর এক জমা রাখে। এটাই হচ্ছে প্রোগ্রাম মেমোরির কাজ। এখন আসা যাক আমরা ডাটা মেমোরি সম্পর্কে একটু জেনে নেই। ডাটা মেমোরি সাধারণত র্যাম টাইপের হয়। আমরা র্যামের বিষয়টি গত পার্টে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে র্যামে সাধারণত অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়। ডাটা মেমোরি সাধারণত র্যাম টাইপের হয়, যেটা স্পেশাল রেজিস্টার যেমন এসএফআর অর্থাৎ স্পেশাল ফাংশন রেজিস্টার এবং জিপিআর অর্থাৎ জেনারেল পারপাস রেজিস্টার, এই রেজিস্টার সমূহ ধারণ করে। সাধারণত প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ভেরিয়েবলের মানসমূহ জমা রাখার জন্য ডাটা মেমোরি ব্যবহার করা হয়, যা মাইক্রোকন্ট্রোলারের পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন করলে মুছে যায় বা রিসেট হয়ে যায়। আমরা যখন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে কোনো প্রজেক্ট তৈরি করি তখন সেই প্রজেক্টে আমরা বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করতে পারি। সেন্সর থেকে যখন কোনো ডাটা আসে সেই ডাটাটা বিভিন্ন ভেরিয়েবলে জমা থাকে অস্থায়ীভাবে। সেই কাজটি করার জন্য আমরা সাধারণত এই ডাটা মেমোরি ব্যবহার করে থাকি। এরপরে আরেক ধরনের ডাটা মেমোরি রয়েছে যেটাকে বলা হচ্ছে ডাটার ইপিরোম। এটা এমন এক ধরনের মেমোরি যা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে। মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম বার্ন করার পর কিছু ভেরিয়েবলের মান স্থায়ীভাবে সংরক্ষণ করার দরকার হয়। ভেরিয়েবলের মান পরিবর্তন হতে পারে, কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও সর্বশেষ মান সংরক্ষিত থেকে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ভেরিয়েবল বলতে আমরা বুঝি যে সেখানে একটা ভ্যালু জমা থাকবে, সেই ভ্যালুটা প্রোগ্রামের বিভিন্ন অংশে পরিবর্তন হতে পারে। কিন্তু যখন আমাদের মাইক্রোকন্ট্রোলার সার্কিটে যখন পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন করা হবে তখনও একটা ভ্যালু সেই মেমোরি লোকেশনে জমা থাকবে। সেই ভ্যালুটা হবে পাওয়ার সাপ্লাই থাকা অবস্থায় সর্বশেষ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা মেমোরিতে সংরক্ষিত থাকবে। এই ধরনের মেমোরিকে আমরা বলতেছি ডাটা ইপিরোম।
প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি ব্যবহার হয় একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য, আর ডাটা ইপিরম ব্যবহার করা হয় প্রোগ্রামের ফলাফল জমা রাখার জন্য এবং স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করার জন্য। এখন আমরা যে পার্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পিআইসি 16F877 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি অর্গানাইজেশনের একটা পার্ট, অর্থাৎ এখানে আছে হচ্ছে প্রোগ্রাম মেমোরিটা এখানে দেখানো হচ্ছে। আমরা অন্যান্য পার্টগুলো পরবর্তী পার্টে আমরা দেখব। আমাদের যে ভিডিও লেকচারের যে পরবর্তী পার্ট যেটা থাকবে তাতে আমরা পরবর্তী অংশ দেখব। তো এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে পিসি নামে একটা ব্লক আছে। পিসি অর্থ হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আমরা ইতোমধ্যেই জেনেছি যে প্রোগ্রাম মেমোরিতে ডাটা রাখার জন্য প্রোগ্রাম কাউন্টার কাজ করে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে আমাদের মেমোরিতে যে মেমোরি লোকেশনগুলো আছে সেই মেমোরি লোকেশনগুলোকে নির্ধারণ করা হয় বা সিলেক্ট করা হয়। তা আমাদের পিআইসি 16F877 মাইক্রোকন্ট্রোলারে মোট 13 বিটের একটি প্রোগ্রাম কাউন্টার রয়েছে, যে প্রোগ্রাম কাউন্টারটি মোটামুটি 8 কিলো ওয়ার্ডের প্রতিটা 18 বিটের 8 কিলো ওয়ার্ডের প্রোগ্রাম মেমোরিকে সিলেক্ট করতে পারে। এই ব্যাপারটি আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে এই যে আমরা বললাম যে 8 কিলো ওয়ার্ডের প্রতিটা 14 বিটের 8 কিলো ওয়ার্ড প্রোগ্রাম মেমোরি রয়েছে এর মধ্যে। আমরা যদি একটু ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসেট ভেক্টর নামে একটা ব্লক রয়েছে। এই ব্লকের পাশে লেখা আছে 0000H। এখানে H দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা হেক্সাডেসিমেল একটা নাম্বার, অর্থাৎ এই রিসেট ভেক্টর যে ব্লকটি আছে, যে মেমোরি লোকেশনটি আছে, এই লোকেশনের মেমোরি অ্যাড্রেস হচ্ছে 0000H। এখান থেকে শুরু করে আমাদের সর্বশেষে একটা নাম্বার আছে, এই নাম্বারটি হচ্ছে 1 এবং তারপরে শেষে আছে 3টা F। তা আমরা একটু এই হেক্সাডেসিমেল নাম্বারটিকে একটু কনভার্ট করে দেখি যে এই নাম্বারটির ডেসিমেল ভ্যালু কত হয়। আমরা প্রথমে হেক্সাডেসিমেলে নাম্বার নেই। তাহলে আমরা হেক্সাডেসিমেল নাম্বারটি এখন আমরা ক্যালকুলেটরে ইনপুট করলাম। এখন যদি আমরা এটাকে ডেসিমেলে কনভার্সন করি তাহলে দেখা যাচ্ছে 8191 হচ্ছে। এখন এটার সাথে অর্থাৎ আমাদের লাস্টের যে ভ্যালুটি, এই ভ্যালুটিকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে সেই লোকেশন নাম্বারটি হবে 8191 নাম্বার লোকেশন। এবং আমাদের প্রথমে আরও একটি লোকেশন আছে যেটার নাম্বার হচ্ছে 000H। তাহলে আমাদের মোট মেমোরি লোকেশনের নাম্বার হচ্ছে 8191 প্লাস 1 অর্থাৎ 8192। আমরা যদি এটার সাথে 1 যোগ করি তাহলে আমাদের ভ্যালু হবে 8192। এখন এই নাম্বারটিকে যদি আমরা কিলোতে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমাদের মেমোরি আছে, প্রোগ্রাম মেমোরি হচ্ছে আমরা বলতেছি 8 কিলো ওয়ার্ড, তাহলে এইটাকে যদি আমরা 1024 দিয়ে ভাগ করি, 1024 ভাগ করলে আমরা দেখতে পারবো যে আমরা 8 দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের 8 কিলো ওয়াট মেমোরি লোকেশন এখানে আছে, যেটা আমরা হেক্সাডেসিমেল নাম্বার দিয়ে আমরা সিলেক্ট করতেছি। এই হচ্ছে PIC 16F877 মাইক্রোকন্ট্রোলারের
প্রোগ্রাম মেমোরি। এখন আমরা পরবর্তীতে অন্যান্য মেমোরি সম্পর্কে আমরা জানব। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের মাইক্রোকন্ট্রোলারটিকে প্রোগ্রাম করতে হলে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের মধ্যে প্রোগ্রাম লোড করতে হলে আমাদের যে জিনিসটি দরকার হবে, যে হার্ডওয়্যারটি দরকার হবে, সেটা হচ্ছে প্রোগ্রাম বার্নার। অর্থাৎ এই হার্ডওয়্যারটি ব্যবহার করে আমরা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে আমাদের ডেভেলপ করা প্রোগ্রাম আমরা লোড করতে পারবো। এখানে আমরা নিচে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তো এই অ্যাড্রেসে যদি আমরা যাই, তাহলে এই বার্নারটি তৈরি করার জন্যে যে হার্ডওয়্যার লাগবে এবং যে সার্কিট ডায়াগ্রাম লাগবে, সেই সার্কিট ডায়াগ্রাম এখানে দেয়া আছে। তো আমরা ইচ্ছা করলে নিজেরাও এই অ্যাড্রেসে গিয়ে আমরা সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করে এবং এই হার্ডওয়্যারটি তৈরি করতে গেলেও আমাদের একটি মাইক্রোকন্ট্রোলার লাগবে। তো সেই মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড করার জন্য আমাদের অন্য আর একটা প্রোগ্রাম বার্নার লাগবে, অবশ্যই লাগবে। তো এবং সেই মাইক্রোকন্ট্রোলারটিতেও আমাদের একটি প্রোগ্রাম লোড করা থাকতে হবে, যে প্রোগ্রাম দিয়ে এই বার্নার সার্কিটটি কাজ করে থাকে। আমরা স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইট দেখতে পারবো, যে ওয়েবসাইটটি আমাদের এই যে বার্নারটি আমরা ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করতে পারবো, প্রোগ্রাম লোড করতে পারবো, সেই বার্নারটি সম্পর্কিত সকল তথ্য আমরা এখান থেকে পেতে পারি। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটটি একটু আমাদের অপরিচিত একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যে লেখাটি আসলে ইংরেজি না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই পেজটিকে যদি ট্রান্সলেট করে ইংরেজিতে দেখি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে নিতে পারবো। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে এই পেজটিকে ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পাচ্ছি যে এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখন ইংলিশে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি বার্নার 8-এর এখানে যেটা বলা হচ্ছে, যে এখানে পিসিবি লেআউট দেওয়া আছে জিপ ফরম্যাটে, তা আমরা যদি এই লোকেশনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এটার সার্কিট ডায়াগ্রাম এখান থেকে দেখতে পারবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে পিসিবি লেআউট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। তো পিসিবির এই লেআউটটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এটা দিয়ে পিসিবি তৈরি করে এবং প্রয়োজনীয় কম্পোনেন্ট, এখানে প্রয়োজনীয় কম্পোনেন্টের লিস্টও আছে, সেই কম্পোনেন্টগুলো সংগ্রহ করে আমরা এই বার্নারটি আমরা নিজেরা তৈরি করতে পারি, অথবা আমরা মার্কেট থেকে কিনতেও পারি। আমি নিজে বার্নার 8 ব্যবহার করে থাকি মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড করার জন্যে। এছাড়া বাজারে জনপ্রিয় অন্যান্য যে বার্নারগুলো পাওয়া যায়, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে পিককিট 2। আমরা ইচ্ছা করলে পিককিট 2ও আমরা অনলাইন থেকে তার সার্কিট ডায়াগ্রাম দেখে এবং তার জন্য যে ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কগুলো আমরা সংগ্রহ করে আমরা পিককিট 2 বার্নারটিও আমরা তৈরি করে আমরা ব্যবহার করতে পারি। তো যেহেতু আমি পিক বার্নার 8 ব্যবহার করি, যার কারণে আপনাদের সাথে পিক বার্নার 8-এর ব্যাপারটি শেয়ার করলাম। এবং বিভিন্ন ধরনের মডেল আছে। তো আমার কাছে মনে হয় যে এখানে যে পিক বার্নার 8-এর যে ভার্সন 4 আছে, আমরা ভার্সন 4টি খুব সহজেই আমরা তৈরি করতে পারবো। এখানে মাত্র একটি মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা আছে এবং কয়েকটি ট্রানজিস্টর এবং কিছু রেজিস্ট্যান্সের সমন্বয়ে
আসলে এই সার্কিটে তৈরি, এবং আমরা খুব সহজে এই সার্কিটে তৈরি করতে পারবো। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের মিনিমাম পূর্ব থেকে একটা বার্নার তৈরি থাকতে হবে, না হলে আমরা এই বোর্ডে যে মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলারটিকে আমরা প্রোগ্রাম করতে পারবো না। তো এই জন্য আমরা যার কাছে বার্নার আছে এরকম কারো কাছ থেকে আমরা বার্নারটি সংগ্রহ করে আমরা ওই বা তার কাছে গিয়ে আমরা মাইক্রোকন্ট্রোলারটি নিয়ে গিয়ে প্রয়োজনীয় ফ্রেমওয়ার্কটি আমরা লোড করে নিয়ে আসতে পারি, এবং আমরা এভাবে আমরা বার্নারটি তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট আমরা এখানেই সমাপ্ত করতেছি, এবং আমরা মোটামুটিভাবে মাইক্রোকন্ট্রোলার কিভাবে কাজ করে এবং এতে কি কি ফিচার আছে এবং কিভাবে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড করা যায়, অর্থাৎ কোন হার্ডওয়্যার ব্যবহার করে আমরা মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড করতে পারি, এবং মাইক্রোকন্ট্রোলারের মেমোরি অর্গানাইজেশন সম্পর্কে কিছু ধারণা অর্জন করলাম। এবং পরবর্তীতে আমরা আজকে যে হার্ডওয়্যারটি নিয়ে কথা বললাম, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের জন্য 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই এবং মাইক্রোকন্ট্রোলার বার্নার, এই হার্ডওয়্যারগুলো ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা জানায় আমি আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।